প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার পাঠশালায় স্বাগতম। লেখক রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ নিয়ে আজকে আমার তৃতীয় ক্লাস। কাজেই তোমরা যারা এখনো আমার দুটো ক্লাস দেখোনি, আগে দেখে নিয়ে তারপরে এই তৃতীয় ক্লাসটা দেখবে, তাহলে সুবিধা হবে। আমরা এর আগের দুটো ক্লাসে যা আলোচনা করেছি, তার প্রথম ক্লাসে এই প্রবন্ধের নামকরণ এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে প্রবন্ধের প্রথম অংশ এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে লেখক যে বাধাগুলোর কথা বলেছেন তার একটা বাধা এবং সেই বাধা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় তাও ব্যাখ্যা করেছি। এখন আমরা পরবর্তী অংশ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। তাহলে আমরা আগের ক্লাসে যে দেখেছিলাম বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি বাধা, বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই বলেছিলেন লেখক। এরপর 2 নম্বর বাধা বলছেন পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। তাতে অসুবিধা কি না, প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। বৈজ্ঞানিক সন্দর্ভ মানে বৈজ্ঞানিক প্রবন্ধ বা বৈজ্ঞানিক রচনা। তাহলে বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা না থাকলে বোঝা কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণ নেতা সহজেই বোঝে। পপুলার সায়েন্স, পপুলার সায়েন্স হচ্ছে জনসাধারণকে বোঝানোর জন্য সহজভাবে যে বিজ্ঞান রচনা, তাই হচ্ছে পপুলার সায়েন্স। ইউরোপ এবং আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণ নেতা সহজেই বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। কেন না, বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। কারণ বয়স্ক হলেও তারা বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা তাদের নেই, তাই প্রথম থেকেই তাদের জন্য লিখতে হয়। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। তাহলে এই কথাটা কাদের বললেন? জনসাধারণের জন্য যারা বিজ্ঞান লেখেন, অর্থাৎ সেই সমস্ত লেখকদের বললেন। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। এই অসুবিধা বলতে কোন অসুবিধা না, সাধারণের মধ্যে বিজ্ঞানের প্রসার, এখন যে সাধারণ মানুষের মধ্যে যে বিজ্ঞানের প্রসারটা নেই, যেটা বিদেশে আছে, সেইটার কথা বলা হলো। এরপর দেখো, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তৃতীয় বাধা কি হতে পারে না, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অর্থাৎ যে সমস্ত লেখক বাংলা ভাষায় বিজ্ঞান পুস্তক রচনা করছেন তাদের উদ্দেশ্য বলছেন, অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট, স্পষ্ট ভাষা এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। তাহলে এখন একটা প্রশ্ন হতে পারে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষ? দোষটা হচ্ছে বিজ্ঞান আলোচনার জন্য রচনা পদ্ধতি আবশ্যকতা অনেক লেখকের নেই, সেই দোষ। আর দ্বিতীয় দোষ হচ্ছে ইংরাজির আক্ষরিক অনুবাদ। এই দুটো দোষ থেকে মুক্ত হতে হবে। অনেক লেখক মনে করেন ইংরাজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া যায়। এইটাই ভুল। অর্থাৎ তারা মানতে চান না যে এক একটা ভাষার নিজস্ব শৈলী আছে, অর্থাৎ ইংরাজি ভাষার যে শৈলী, বাংলা ভাষার শৈলী আলাদা। এইটা যদি না মানতে চাওয়া হয় তাহলে অসুবিধাটা হবে। আক্ষরিক অনুবাদ সব জায়গায় করা চলবে না। করতে গেলে কি অসুবিধা হতে পারে দেখো, লেখক দেখাচ্ছেন। এই জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ইংরাজি সেন্সিটিভ, যার অর্থ হচ্ছে অনুভূতিপ্রবণ বা সংবেদী, যেখানে যেরকম সেইভাবে এটা ব্যবহার করতে হবে। যেমন সেন্সিটিভ পার্সন বলতে অনুভূতিপ্রবণ ব্যক্তিকে বোঝায়, উন্ড বলতে ক্ষত বোঝায়, প্ল্যান্ট মানে উদ্ভিদ, ব্যালেন্স মানে সাম্য, ফটোগ্রাফিক পেপার অর্থাৎ ছবি ছাপানোর জন্য এক ধরনের বিশেষ কাগজ হয়, সেটাকে বলা হয় ফটোগ্রাফিক পেপার। তাহলে এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর আক্ষরিক অর্থ করে একই বিভিন্ন জায়গায় যদি একই অর্থ করতে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত। যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী।
তাহলে যেখানে যেমন ব্যবহার করার সেখানে সেরকম ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেন্সিটিজেড পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন, এটাই ভুল। তাহলে সঠিক কি হবে? সেন্সিটিভ পেপার বলতে সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হবে, কিন্তু এটা সবাই লেখে না, এটাই ভুল। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় চতুর্থ বাধা হিসাবে লেখক কি বলছেন? বলছেন অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। কিরকম? উদাহরণ দেখো, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এই আক্ষরিক অনুবাদ করলে এরকম উৎকট হয়ে যাবে। এটা আসল কি করা উচিত ছিল? এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, তাই কি করতে হতো? একটু ঘড়িয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, এটা হবে সঠিক। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. তাহলে এর অনুবাদ যদি করা হয়, যখন গন্ধক, গন্ধক মানে সালফারের আর একটা নাম হচ্ছে গন্ধক, যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দেখো, এটা একদম আক্ষরিক অনুবাদ করা হলো, কিন্তু যেটা বলতে চাওয়া হচ্ছে এই বাক্যটার মধ্য দিয়ে সম্পূর্ণ অর্থটাই পাল্টে গেল। তাহলে কি করলে সঠিক হতো? এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। অর্থাৎ বাংলা ভাষার যে শৈলী, সেই শৈলী অনুযায়ী তাহলে কি লিখতে হচ্ছে? নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। এরপর লেখক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পঞ্চম বাধা হিসাবে যেটা বলছেন, সেটা হচ্ছে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। অর্থাৎ আমরা প্রথম বাধাতে কি দেখেছিলাম? যে বাংলা ভাষায় পারিভাষিক শব্দের স্বল্পতা, আর এই বাধাকে অতিক্রম করতে অনেকে মনে করেন যে পারিভাষিক শব্দটা বাদ দিয়ে দেওয়া দরকার। অর্থাৎ হাতে যন্ত্রণা হচ্ছে, হাতটা কেটে বাদ দিয়ে দাও। এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব নয়। তাই লেখক কি বলছেন? স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে যদি আমরা লিখি যেসব জন্তুর শিরদাঁড়া নেই, ঠিক আছে, কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কি হবে? কিছুমাত্র সহজ হয় না। কারণটা কি? কারণ হিসেবে বলছেন পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। তাহলে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করার উদ্দেশ্য নিয়ে যদি আমি পারিভাষিক শব্দ প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাকে পারিভাষিক শব্দটা রাখতে, যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। আমি এর আগের ক্লাসে সালোক সংশ্লেষ এই পরিভাষাটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে সালোক সংশ্লেষ হচ্ছে উদ্ভিদ তার সবুজ অংশে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে জল এবং কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে খাদ্য তৈরি করে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ যখন আমি পরিভাষাটা ব্যবহার করব, তখন ওর পাশে যদি আমাকে ওই অতটা অংশ জুড়ে যদি প্রত্যেকবার লিখে দিতে হয়, তাহলে সেটা হবে কিরকম? অনর্থক কথা বেড়ে যায় এবং পাঠকের অসুবিধাজনক পরিস্থিতি। তাই ওটা লেখক পরিহার করতে বলছেন। তাহলে কি করতে হবে? সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয়, বৈজ্ঞানিক সন্দর্ভ হচ্ছে বৈজ্ঞানিক প্রবন্ধ বা রচনা, তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। অর্থাৎ পরিভাষার অর্থ যদি বুঝতে অসুবিধা হয়, প্রথমবার ব্যবহার করার ক্ষেত্রে পাশে মানেটা লিখে দেওয়া বা ইংরেজি শব্দটা প্রয়োগ করা চলতে পারে, কিন্তু পরবর্তীকালে বারবার সেটা লেখার প্রয়োজন হয় না। এরপর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে লেখক আর যে বাধার কথা বলছেন, অর্থাৎ 6 নম্বর বাধা বলতে যেগুলো বোঝাচ্ছেন সেটা দেখো। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। কি সেইগুলো? এক হচ্ছে অভিধা, 2 লক্ষণা,
আর 3 হচ্ছে ব্যঞ্জনা। অর্থাৎ আলংকারিকরা বলছেন শব্দের ত্রিবিধ শক্তি। তার প্রথম যদি আমরা দেখি, প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশ। এই দেশ কথাটার অর্থ কি? দেশ কথাটার অর্থ হচ্ছে কোন রাষ্ট্র, কোন ভূখণ্ড, বা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ভারতবর্ষ। আবার যখন আমরা বলি দেশের লজ্জা, দেশের লজ্জা যখন আমরা বলবো, তখন আমরা কি ওই ভারতবর্ষ বা ভূখণ্ড যে অর্থ বললাম তার লজ্জা বোঝায়? তার লজ্জা বোঝায় না, অর্থাৎ দেশবাসীর লজ্জা বোঝায়। অর্থাৎ এখানে কি হলো, আবিধানিক যে অর্থ, সেই অর্থ বাধাপ্রাপ্ত হয়ে দ্বিতীয় একটা অর্থ প্রকাশ পেল, এটাই বলা হচ্ছে লক্ষণা। আবার তৃতীয় ব্যঞ্জনা হিসেবে কি বলছেন লেখক? অরণ্য। এই অরণ্য শব্দটার আবিধানিক অর্থ আমরা সবাই জানি বন, কিন্তু যদি বলা হয় অরণ্যে রোদন, অরণ্যে রোদন কথার অর্থ কিন্তু বনে, রোদন মানে কান্না, অরণ্য মানে বন, তাহলে বনে কান্না, এই অর্থ কিন্তু প্রকাশিত হয় না। অরণ্যে রোদন বলতে আমরা বুঝি নিষ্ফল আবেদন বা নিষ্ফল খেদ। তাহলে কি হলো, ব্যঞ্জনা হচ্ছে সাধারণ অর্থকে ছাপিয়ে একটা কাব্যিক বা গূঢ় অর্থ প্রকাশ করলে তাকে আমরা ব্যঞ্জনা বলি। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। তাহলে আমরা অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা এইগুলো বুঝলাম। এরপরেই লেখক যেটা বলছেন সেটা দেখো, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কার। এগুলো কি জিনিস না? অলঙ্কার। অলঙ্কার আমরা সবাই জানি যে এটা সৌন্দর্য সৃষ্টি করে। আমরা সৌন্দর্য সৃষ্টির সময়ের জন্য, আমাদের নিজেদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক সময় অলঙ্কার ব্যবহার করি। বিশেষত মেয়েরা অলঙ্কার ব্যবহার করে থাকে। কেন না? তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো সেরকম আমাদের কাব্য সাহিত্যের ক্ষেত্রেও সৌন্দর্য সৃষ্টির জন্য কিছু ব্যবহার করা হয়, এগুলোকেই বলা হচ্ছে অলঙ্কার। অর্থাৎ অলঙ্কার হচ্ছে কাব্যের সৌন্দর্য সৃষ্টিকারী একটি উপাদান। অলঙ্কারকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করছি, একটা হচ্ছে শব্দালঙ্কার আর দুই হচ্ছে অর্থালঙ্কার। অর্থালঙ্কার। এখন লেখক যে এখানে বললেন উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, এই দুটোই হচ্ছে অর্থালঙ্কারের উদাহরণ। উৎপ্রেক্ষাটা কি না? উৎপ্রেক্ষাটা হচ্ছে উপমেয়কে উপমান রূপে ভুল করলে তাকে আমরা উৎপ্রেক্ষা বলি। যেমন আমরা যদি বলি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, চাঁদ হচ্ছে উপমেয় আর ঝলসানো রুটিটা হচ্ছে উপমান। এখানে উপমেয়কে উপমান রূপে ভুল করা হচ্ছে, তাই এটা উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ। আর কি বলছে দেখো, অতিশয়োক্তি। অতিশয়োক্তিটা কি না? কবি কল্পনায় যখন উপমান উপমেয়কে সম্পূর্ণ গ্রাস করে এবং উপমান প্রতিষ্ঠিত হয়। যেমন উদাহরণ করলে কি রকম হবে, বন থেকে এলো এক টিয়ে মনোহর, সোনার টোপর শোভে মাথার উপর। কি বললাম? বন থেকে এলো এক টিয়ে মনোহর, সোনার টোপর শোভে মাথার উপর। এখানে দেখো উপমেয় কোনটা? উপমেয় কিন্তু এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সোনার টোপর পরা টিয়ে উপমানের উজ্জ্বল উপস্থিতি। অর্থাৎ এ একজন উপমেয়কে গ্রাস করেছে, সেই উপমেয়টা হচ্ছে আনারস। কাজেই অতিশয়োক্তি, উৎপ্রেক্ষা, ব্যঞ্জনা, লক্ষণা এই ধরনের অলঙ্কারগুলো কোথায় চলতে পারে? কাব্যের সৌন্দর্য সৃষ্টির জন্য চলতে পারে। কিন্তু লেখক বলছেন বিজ্ঞান ভিত্তিক যখন রচনা আমরা লিখব তখন এই সমস্ত অলঙ্কারগুলোকে পরিহার করব। তাই বলছেন সাধারণ সাহিত্যে লক্ষণা এবং ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়। তাহলে উপমাটা কি? এই যে বললাম অর্থালঙ্কার আর শব্দালঙ্কার, এই শব্দালঙ্কারের উদাহরণ হচ্ছে উপমা। তাহলে উপমা কি? উপমা হচ্ছে একই ধর্ম বিশিষ্ট ভিন্ন জাতীয় বস্তুদ্বয়ের মধ্যে সাদৃশ্য বর্ণনাকে উপমা বলা হয়।
একটা উদাহরণ দিই, যদি বলা হয় আমটা রসগোল্লার মতো মিষ্টি, তাহলে আম এবং রসগোল্লা দুটি ভিন্ন জাতীয় বস্তু, কিন্তু একটা সাধারণ ধর্ম যেটা হচ্ছে মিষ্টি, অর্থাৎ আমটা রসগোল্লার মতো মিষ্টি, এই হিসাবে এটা ব্যবহার করা হচ্ছে, তাই এটা বলা হচ্ছে উপমা। লেখক বলছেন এই উপমার কিছু ব্যবহার চলতে পারে, আর কি চলতে পারে, রূপক ও স্থল বিশেষে চলতে পারে। রূপক কি, রূপক হচ্ছে উপমান ও উপমেয়ের মধ্যে যখন অভেদ কল্পনা করা হয় তখন তাকে আমরা রূপক বলি। যেমন দেখিবারে পাখি আঁখি ধায়, তাই বলছেন উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলংকার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই লাইনটা মনে রাখবে, প্রশ্ন পড়ে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। অর্থাৎ লেখক বাংলা ভাষায় বিজ্ঞান যারা লিখবেন তাদের উদ্দেশ্যে বলছেন তাদের ভাষা যেন সরল এবং স্পষ্ট হয়। এরপর লেখক যে বাধার কথা বলছেন, অর্থাৎ যে বাধাটির কথা বললেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মধ্যে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবে বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। তাহলে যে উদাহরণটা লেখক বললেন, সাময়িক এক পত্রতে প্রকাশিত যে কথাটা তিনি বললেন অক্সিজেন এবং হাইড্রোজেন সম্পর্কে, সেইটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, অর্থাৎ এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর বলে লেখক মনে করেন। তাই তিনি সেই সমস্ত পত্রাদি সম্পাদকদের উদ্দেশ্যে কি বলছেন, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। তাহলে এই দোষ থেকে মুক্তি পেতে হলে প্রথমত লেখককে যথেষ্ট সচেতন হতে হবে, দ্বিতীয়ত বিজ্ঞান ভিত্তিক রচনায় ভুল তথ্য যাতে পরিবেশিত না হয় সেদিকে নজর রাখতে হবে, তৃতীয়ত বিষয় সম্পর্কে গভীর জ্ঞান সংগৃহীত হওয়ার পরই বিজ্ঞান বিষয়ক রচনায় হাত দেওয়া উচিত, চতুর্থত পত্রিকা বা পুস্তকের সম্পাদকের উচিত কোনো অবিখ্যাত বা অনামী লেখকের বিজ্ঞান বিষয়ক রচনা প্রকাশের পূর্বে সে বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যাচাই করিয়ে নিতে হবে। এইভাবে লেখক দোষমুক্ত হতে নির্দেশ দিলেন। তাহলে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধতে লেখক রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে সেইগুলো ব্যাখ্যা করলেন, এবং সেই দোষ থেকে ত্রুটিমুক্ত হতে গেলে কি করা উচিত তারও ব্যাখ্যা দিলেন। অর্থাৎ সমগ্র প্রবন্ধতে আমরা 7টি বাধার কথা পেলাম। এখন আমাদের প্রবন্ধের ব্যাখ্যা বিশ্লেষণ আজকে শেষ হলো। আমরা এর পরের ক্লাসে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে কি ধরনের মাধ্যমিকে প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর লিখতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে তোমরা আমার এই 3টি ক্লাসে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটিকে আলোচনা করলাম, এই 3টি ক্লাস তোমরা ভালোভাবে দেখে রেখো। আমি পরের ক্লাসে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।